আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কোষ ও কোষের গঠন অধ্যায়টি নিয়ে এসে কোষ ও কোষের গঠন অধ্যায়টি আলোচনা করার পূর্বে এই অধ্যায়ের চ্যাপ্টার ম্যাপ সম্পর্কে আমি তোমাদের সাথে প্রথমে আলোচনা করব। তো চ্যাপ্টার ম্যাপ জানা অনেক গুরুত্বপূর্ণ, কারণ চ্যাপ্টার ম্যাপ জানলে তুমি অধ্যায়টি সম্পর্কে আগে একটা ধারণা পাবে, আইডিয়া পাবে, তো অধ্যায়টা ভালোভাবে শুরু করতে পারবে। তো যারা এসএসসির শুরু থেকে আমরা অধ্যায়টা প্রথমে শুরু করি, তো এই ক্ষেত্রে আমরা যদি প্রথমেই বুঝে পড়ি বা কীভাবে পড়তে হবে স্টাইলটা যদি ধারণ করতে পারি, তাহলে আমাদের জন্য পুরো ইন্টারমিডিয়েট পড়াটা, জীববিজ্ঞান পড়াটাই অনেক সহজ হবে। তো আমি চ্যাপ্টার ম্যাপ সম্পর্কে আলোচনা করব। তো দেখো চ্যাপ্টার ম্যাপটা, কোষ ও কোষের গঠন। তো কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটিকে আমি তিনটা প্রধান অংশে ভাগ করছি এবং তিনটা প্রধান অংশে আমি তোমাদের সামনে আলোচনা করব বা তোমাদের জন্য আলোচনা করব। তো প্রথম পার্টটি হচ্ছে, প্রথম অংশটি হচ্ছে কোষের সৃষ্টি, নামকরণ ও প্রকারভেদ। তোমরা যখন অধ্যায়টি শুরু করবে, তখন অধ্যায়টার মধ্যে প্রথমে ঢুকলেই তোমরা কোষের সৃষ্টি এবং কোষটা ঢুকলেই প্রথমে দেখতে পারবে যে কোষের নামকরণ কিভাবে আসছে। তো তারপরে দেখবে যে কোষের কীভাবে সৃষ্টি হয়েছে, তারপরে কোষের প্রকারভেদ আছে, তারপরে কোষের প্রকারভেদ আলোচনা করেছে, প্রাথমিক বিষয়, তারপরে কোষ পরিমাপের একক আছে, এগুলা প্রথমে দেখতে পারবে। তারপরে আছে কোষের গঠন, তো কোষের গঠন এটার মধ্যে আরও কিছু অংশ আছে, 5টি অংশ আছে। তো কোষের গঠনের 5টি অংশ, তো আমরা 5টি অংশ দেখব। প্রথম হচ্ছে কোষ প্রাচীর। আমরা জানি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষের বাইরের দিক থেকে যখন ভিতরের দিকে আসবো, তখন প্রথমে কোষ প্রাচীর থাকবে। তারপরে হচ্ছে কোষ ঝিল্লি থাকে। কোষ ঝিল্লি একটি সজীব পর্দা, দ্বিস্তরী একটি সজীব পর্দা। এটা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এই দ্বিস্তরী সবুজ পর্দাটা থাকে। তারপরে হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম হচ্ছে কোষের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। তো সাইটোপ্লাজমের মধ্যে দুইটি অংশ থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় তরল বা মাতৃকা বা ম্যাট্রিক্স, আর দ্বিতীয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এসএসসি পরীক্ষার জন্য, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং এডমিশনের ক্ষেত্রে অঙ্গাণুগুলো থেকে সবচেয়ে বেশি, এডমিশন পরীক্ষাতে সবচেয়ে বেশি এবং প্রশ্ন আসে এই সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো থেকে। তো আমরা সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো দেখব। কি সাইটোপ্লাজম অঙ্গাণু? সাইটোপ্লাজম অঙ্গাণুগুলোর ক্ষেত্রে প্রথম 1 নাম্বার বা আমরা দেখব হচ্ছে রাইবোজোম। তারপরে হচ্ছে গোলজি বডি। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপর হচ্ছে প্লাস্টিডের মধ্যে 3 প্রকার আছে, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তো প্লাস্টিড নিয়ে তোমাদের বইয়ে প্রধানত ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আছে লাইসোসোম,
লাইসোসোম, তারপরে সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম, সেন্ট্রিওল, সেন্ট্রিওল হবে। সেন্ট্রিওল, তারপরে আছে, তারপরে কি আছে, কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল মধ্যে হচ্ছে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, কোষীয় কঙ্কাল। তারপরে আরও কিছু হচ্ছে পারক্সিজম, পারক্সিজম, গ্লাইকোসিজম। এটা হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলা। 4 নাম্বার হচ্ছে নিউক্লিয়াস থাকবে। কোষের কেন্দ্র বলা হয় এটাকে, নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের 4টি অংশ থাকে। আমরা জানি যে নিউক্লিয়াসের 4টি অংশ, বা 4টি অংশ হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর হচ্ছে ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু। এই 4টা অংশ বললাম যে লিখলাম না, তোমরা পারলে লিখে নিবে। আর হচ্ছে 5 নম্বরে থাকে কোষীয় নির্জীব বস্তু। কোষের মধ্যে অনেক ধরনের বর্জ্য পদার্থ তৈরি হয়, বা বিভিন্ন কোষ অনেক কিছু ক্ষরণ করে। তো এগুলা হচ্ছে কি নির্জীব বস্তু। আর তৃতীয় অংশটাতে আলোচনা করব বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তু ও, আমি নাম দিয়েছি বংশগতীয় বস্তু ও বৈশিষ্ট্য প্রকাশ। আচ্ছা, বংশগতীয় বস্তু মানে হচ্ছে যে বস্তুগুলো আমাদের বংশগতিতে সাহায্য করে, মানে আমাদের দাদা দাদি থেকে আমাদের মা বাবা থেকে আমাদের মধ্যে, বা আমাদের থেকে আমাদের সন্তানদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তর হয়, বা মা বাবা থেকে আমরা যেগুলো পাই, এগুলো আমার সন্তান থেকে আমাদের নাতির মধ্যে যাবে। তো এগুলো স্থানান্তর হয়। এবং বৈশিষ্ট্য প্রকাশ, আমরা যে একজন মানুষের এক এক রকম বৈশিষ্ট্য থাকে। একজনের চুল বাদামি, মানে অনেকের চুল কালো, অনেকের চুল বাদামি, অনেকের আইরিশ বাদামি হয় বা নীল হয়, আবার অনেকের কালো হয়, বেশিরভাগ মানুষের কালো হয়। তো এরকম এক একজন এক এক রকম বৈশিষ্ট্য। অনেকে একটু রাগ বেশি, অনেকে রাগ কম। তো এরকম অনেক বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করার জন্য কি দায়ী? এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করার জন্য মূলত জিন দায়ী থাকে। তো এই অংশটার মধ্যে আমরা এইসব বস্তু নিয়ে আলোচনা করব। তো বংশগতীয় বস্তু ও বৈশিষ্ট্য প্রকাশের মধ্যে থাকবে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। তারপরে আলোচনা করব ডিএনএ রেপ্লিকেশন নিয়ে। মানে একটা ডিএনএ থেকে কিভাবে আরেকটা ডিএনএ তৈরি হয়, বা একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি প্রক্রিয়া, বা প্রতিলিপন যেটা বলে। তারপর হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন। মানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া। ডিএনএর যে ছাঁচ বা স্ট্র্যান্ড, বা ডিএনএর মধ্যে যে সূত্রগুলো বা তথ্যগুলো আছে, এই তথ্যগুলা একটা আরএনএতে কপি করে নেওয়াটাই হচ্ছে কি ট্রান্সক্রিপশন। আর আরেকটা হবে ডিএনএ ট্রান্সলেশন। যে আরএনএতে যে তথ্যগুলা কপি হয়ে আসছে ডিএনএ থেকে, বা ডিএনএ থেকে যে নির্দেশগুলো আরএনএতে কপি হয়ে আসছে, এই কপি অনুযায়ী আমাদের রাইবোজোমে প্রোটিন তৈরি হবে, এবং এই প্রোটিনগুলাই কি আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে।
মূলত বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী হচ্ছে কি প্রোটিন। প্রোটিনের কাজের মাধ্যমে কি আমাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ হয়। তারপরে হচ্ছে জিন, তারপরে হবে আলোচনা করব জেনেটিক কোড। জিন কি? জিন হচ্ছে ডিএনএর মধ্যে একটা নির্দিষ্ট অংশ যা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। ডিএনএ অনেক অংশ থাকে, অনেকটুকু অংশ থাকে, তো ডিএনএর মধ্যে যে অংশটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী, এক নির্দিষ্ট কোষের জন্য নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। তো যেমন চুলের জন্য চুলের যে উৎপন্ন হবে, তো চুলের যে ত্বক আছে, মাথার যে ত্বক আছে, এখান থেকে যে কোষগুলো আছে এগুলো চুল উৎপন্ন করে। আবার শরীরের নির্দিষ্ট অংশ থেকে বা আঙ্গুলের যে নখ যে উৎপন্ন হয়, এখানে নখ উৎপন্ন করার যে জিনগুলো আছে এগুলো শুধু নখ উৎপন্ন করে, চুল থেকে কিন্তু নখ উৎপন্ন হয় না। তো এগুলার নির্দিষ্ট কোষ নির্দিষ্ট একটা অংশ প্রকাশ করে, বৈশিষ্ট্য প্রকাশ করে। তো এটা হচ্ছে জিন, এই নির্দিষ্ট ডিএনএর যে নির্দিষ্ট কোষ। আর ডিএনএর মধ্যে কিছু কোড আছে, তো এই কোডগুলোকে বলা হয় কোড ট্রিপ্লয়েড বলা হয়। এই কোডগুলো এক এক ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দায়ী থাকে, বা এক একটা প্রোটিন তৈরির জন্য এক একটা কোড থাকে। তো এই কোড নিয়ে এসে কি আমরা আলোচনা করব। তো এখন এটা হচ্ছে পুরা কোষ ও কোষের গঠনের কি চ্যাপ্টার ম্যাপ। এখানে চ্যাপ্টার ম্যাপটা দিয়েছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়, কোষটা মানে এই অধ্যায়টা সম্পর্কে যাতে তোমাদের আইডিয়া হয়। আর এখান থেকে এই পুরা চ্যাপ্টারের সবটা অংশই এডমিশন পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পুরা চ্যাপ্টারটাই তোমরা যদি কোশ্চেন ব্যাংক খুলো তাহলে দেখতে পারবা পুরা অধ্যায়টার থেকে অনেক বেশি কি প্রশ্ন আসছে, মানে মেডিকেলের ক্ষেত্রে অনেক বেশি প্রশ্ন আসছে। আর এগুলা থেকে এখান থেকেও যদি দেখা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনগুলা, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলা থেকে মাস্ট প্রশ্ন আসে মেডিকেলের ক্ষেত্রে। অন্তত একটা প্রশ্ন আসে অঙ্গাণুগুলা থেকে একটা প্রশ্ন আসে। আর ইন্টারমিডিয়েটের জন্য বা এসএসসি পরীক্ষার জন্য কোনগুলা তোমরা দেখবে বা কোন অংশটা বেশি ফোকাস দিবে, এই অংশটা না পড়ে যাওয়া যাবে না, বেশি ফোকাস দিবে। এখান থেকে কোন অংশটা থেকে বেশি প্রশ্ন আসে, মূলত কোষের সৃষ্টি নামকরণ প্রকারভেদ এখান থেকে মানে ইন্টারমিডিয়েটে ক খ প্রশ্ন আসে, এর বেশি প্রশ্ন আসে না। ক খর জন্য একটু দেখে রাখবে এটা। আর যদি গ আর ঘ এর জন্য যদি দেখো, এর জন্য হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলা, এগুলা 90% এখান থেকে 90% প্রশ্ন আসে। 80 থেকে 90% প্রায় প্রশ্ন এই সাইটোপ্লাজম অঙ্গাণুগুলা থেকে আসে। তারপরে এখানে নিউক্লিক অ্যাসিড থেকে আসার সম্ভাবনা হচ্ছে 70%। বিশেষ করে এই ডিএনএ স্ট্রাকচার, ডিএনএর ভূমিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রশ্নতে আসে। আর রেপ্লিকেশন আসার সম্ভাবনা কম, আসে না। আর এখান থেকে ট্রান্সক্রিপশন, ডিএনএ ট্রান্সক্রিপশন, এটা থেকে আসার সম্ভাবনা হচ্ছে 20%। বেশিরভাগ প্রশ্ন আসে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলা থেকে। ওদের থেকে প্রায় একটা কি দুইটা প্রশ্ন আছে এইচএসসি পরীক্ষায়। তো একটা প্রশ্ন আসলেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণু। তারপরেও যদি এখান থেকে সাইটোপ্লাজম অঙ্গাণুতে না আসে, এখন অনেক ধরনের প্রশ্ন আসছে, ক্রিয়েটিভ প্রশ্ন করছে, তার জন্য টিচাররা ডিএনএ অংশটা বেছে নেয়। তো ডিএনএ অংশটা থেকে আসার সম্ভাবনা 70%। আর এখান থেকে রেপ্লিকেশন থেকে আসার সম্ভাবনা নাই। ট্রান্সলেশন, জিন বা জেনেটিক কোড, এই জিনের থেকে এখানে অনেকগুলো সংজ্ঞা আছে যেগুলো প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর ট্রান্সক্রিপশন আসার সম্ভাবনা হচ্ছে 20%। এটা হচ্ছে চ্যাপ্টারের একটা ওভারঅল আইডিয়া। তো আমি আস্তে আস্তে একটা করে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের। আসসালামু আলাইকুম।